জিয়া রহমানের প্রধান ঘাতক মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছে সম্প্রতি। দীর্ঘ ৪৫ বছর ৪০ থেকে ৪৫ বছর ছদ্মবেশে ভারতের বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিন্দু নাম ধরে সে বসবাস করেছিল। অবশেষে গ্রেপ্তার হয়েছে। একটা কথা আছে, পাপ তার বাপকে ছাড়ে না, সেটারও পুনরাবৃত্তি হয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে। এখন তাকে ইন্টিগ্রেশনে নেওয়ার, এটা পুলিশ, ডিবি পুলিশ তাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছে এবং তাকে ইন্টিগ্রেশনে নেওয়ার পরে নাকি এখন অনেক কথা বের হচ্ছে। এটা কোনো সঠিক প্রমাণ আমার কাছে নাই, কিন্তু আমি শুনেছি যে এরশাদ, সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ জিয়া হত্যার একজন বেনিফিশিয়ারি, এবং এই হত্যাকাণ্ডের সাথে এরশাদও পরোক্ষভাবে জড়িত। এবং হাসিনা ভারত থেকে আসার 19 দিনের মাথায় জিয়াকে হত্যা করা হয়েছে। এটা একটা ভারতের ব্লু প্রিন্ট হিসেবে ধরা যায়। এবং বোরকা পরে নাকি হাসিনা বর্ডার ক্রস করতে গিয়েছিল, সেখানে ধরা পড়েছে। আমার কথা হলো, হাসিনার মতো একজন নেত্রী জিয়া হত্যার যেদিন হত্যাকাণ্ড হয়েছে সেদিন কেন সে বোরকা পরে বর্ডারের দিকে চলে যাবে, সেটা একটা বলার অপেক্ষা রাখে সেটা। তো এখন এখানে কুশীলভরা কিন্তু ধরার নাম চলে আসছে। এরশাদ, আগে থেকে আমরা শুনতাম এরশাদ জড়িত এবং হাসিনা ও জড়িত বলে এখন সন্দেহ করা হচ্ছে, কারণ এগুলো রয়ের মাধ্যমে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে। জিয়া রহমান ছিলেন অত্যন্ত জাতীয়তাবাদী একজন সবচেয়ে জনপ্রিয় একজন রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। ভারতের পথের কাঁটা ছিল, সে পথের কাঁটাটা দূর করেছে ভারত 101% জিয়াকে হত্যা করে। এখন তারেক জিয়া, তার সন্তান তারেক জিয়া এখন বুঝতে পেরেছে সব কিছু। তারেক জিয়া এখন ধরে ফেলেছে মুজাফফর আহমদকে, মেজর মুজাফফরকে ধরার পরে এখন সামনে বিচার, যদি মুজাফফর যদি জীবিত থাকে, আমার মতে মুজাফফরকে মারা উচিত না, ফাঁসি দেওয়া উচিত না, তার মাধ্যমে জীবিত এখন নাকি 2 জন আছে, আরেকজন কি একটা নাম, সেটা পালাতে গেছে। এখন এই জীবিত ব্যক্তিটিকে রেখে দিলে এটা থেকে অনেক একটা ইতিহাস বের হবে, পুরো ইতিহাসটা। সাধারণত দেখা যায় এরকম খুনিদেরকে ধরে মাত্র যেন কথা বের না হয়, হুট করে মেরে ফেলা হয়, সেই জিনিসটা যেন না হয়। মেজর জেনারেল আবুল মঞ্জুর ধরা পড়েছিল, উনি জিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে বলা হয়েছিল, কিন্তু এখন উনি কি আসলে বলির পাঠা, সেটাও একটা ব্যাপার। কারণ উনি যখন মেজর জেনারেল আবুল মঞ্জুর যখন ধরা পড়েছে পুলিশের হাতে, সেই পুলিশকে বলেছে আমাকে যেন পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়, আমাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর না করে যেন পুলিশের হাতে দেওয়া হয়। কারণ ওনার হয়তো অনেক কিছু বলা ছিল যেটা বলতে পারেনি। সেনাবাহিনী এক পর্যায়ে সেনাবাহিনীর একটা চক্র তাকে হত্যা করেছে। তো সেটাও আসলে মঞ্জুর জীবিত থাকলে অনেক কিছু হয়তো বের হয়ে আসতো। প্রথম মোশাররফকেও জীবিত রাখতে হবে। মেজর মোশাররফ, ওনার নাম হচ্ছে মুজাফফর, মেজর মুজাফফরকে জীবিত রাখতে হবে। তার ঠোঁটের নিচে কালো তিলটা, বড় তিলটাই তার জন্য কাল হয়ে গেছে, এত বছর পরে ধরা পড়লো। আমরা সঠিক একটা বিচারের অপেক্ষা আছি এবং আরও তদন্ত হতে পারে, সেটা তার জবানবন্দির ভিত্তিতে তদন্ত আরও ঘনীভূত হতে পারে, অনেকে ফেঁসে যেতে পারেন। কারণ এটা একা মুজাফফরের কাজ না, বড় একটা চক্র জড়িত। এখন শেখ হাসিনা নির্দেশে নাকি এগুলো হয়েছে বলে এগুলো শোনা কথা। এর মধ্যে এখন শেখ হাসিনা দেশে আসবে বলে বলেছেন। আমার মনে হয় না শেখ হাসিনা দেশে আসবেন, কারণ এই জিয়া হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনার নামও ক্রমান্বয়ে যেন মনে হচ্ছে জড়িত হয়ে যাচ্ছে। শেখ হাসিনার নাম ক্রমান্বয়ে জড়িত হয়ে যাচ্ছে জিয়া হত্যাকাণ্ডের সাথে। তো উনি এই সব কিছু মাথায় নিয়ে দেশে আসবেন, কি নিয়ে আসবেন? উনি এতগুলো ছাত্র হত্যা করেছে, 1200-র উপরে, 1400-র উপরে জাতিসংঘের হিসাব মতে। উনি একজন খুনি, স্বীকৃত খুনি, এবং জিয়া হত্যাকাণ্ডের মধ্যেও এখন ওনার নাম জড়াচ্ছে, এরশাদের নামও আসতেছে এবং আরও অনেকের নাম আসবে বলে শোনা যাচ্ছে। যার আগে গেল জীবনের জয়গান,
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে দিতে হবে, সাথে নিতে হবে অধিকার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমার এই চ্যানেলকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো নিখোঁজ ডায়েরি নেই, নেই কোনো সুনির্দিষ্ট হদিস। দীর্ঘ 46 বছর ধরে পুরো একটি স্বাধীন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বোকা বানিয়ে কিভাবে এক অদৃশ্য জীবন পার করছিলেন তিনি। আর ঠিক যেই ভোরে দেশের সর্বোচ্চ ব্যক্তি অর্থাৎ জিয়াউর রহমান চিরবিদায় নিলেন, ঠিক সেই ভোরেই কেন শীর্ষ নেত্রী অর্থাৎ শেখ হাসিনা বোরকা পরে তড়িঘড়ি করে সীমান্ত পেরোতে গেলেন। ইতিহাসের এমন অবিশ্বাস্য সব সমীকরণ আজ নতুন করে সামনে এসেছে। অন্ধকার জগতের সুরঙ্গে লুকিয়ে থাকা কোনো অপরাধী চিরকাল কি আইনের চোখ ফাঁকি দিতে পারে? দীর্ঘ 4.5 দশক ধরে যে রহস্যময় ব্যক্তি আইনের নাগাল থেকে নিজেকে আড়াল রেখেছিলেন, আজ তার ঠিকানা হয়েছে কারাগারে। 2026 সালের 16 জুলাই বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স নীতির কারণে সামরিক বাহিনী থেকে বরখাস্তকৃত এবং সাজাপ্রাপ্ত আসামি মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে অবশেষে গ্রেপ্তার করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সফল হয়েছে। প্রযুক্তির নিখুঁত জাল আর আধুনিক গোয়েন্দা নজরদারির এক অবিশ্বাস্য অপারেশনের মাধ্যমে আজ তাকে আটক করা হয়েছে। এতদিন তিনি কোথায় লুকিয়েছিলেন? কিভাবে বছরের পর বছর একটি স্বাধীন দেশের আইনকে পাশ কাটিয়ে গেলেন তিনি? কল্পনা করুন তো সেই ভয়াল রাতের কথা, যখন পুরো শহর এক গভীর ঘুমে আচ্ছন্ন। সময়টা 1981 সালের 30শে মে। বন্দরনগরী চট্টগ্রামের বুকে তখনও ভোরের আলো ঠিকমতো ফোটেনি। সার্কিট হাউসের চারপাশ জুড়ে এক অদ্ভুত এবং ভুতুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। ঠিক সেই মুহূর্তে এক ঝাঁক ভারী অস্ত্রের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বৃষ্টির মতো ধেয়ে আসা সেই শব্দে তছনছ হয়ে যায় চারপাশের নিস্তব্ধতা। আর সেই চরম বিশৃঙ্খলার মাঝেই দেশ হারায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের কারিগর এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেদিন ভোরে তৎকালীন জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরী বিকট শব্দে ঘুম থেকে জেগে ওঠেন। তার বাসভবনের নিরাপত্তা রক্ষী ছুটে এসে জানান, শব্দগুলো সরাসরি সার্কিট হাউসের দিক থেকেই আসছে। এর কিছুক্ষণ পরেই সার্কিট হাউসের গ্যারেজে লুকিয়ে থাকা সহকারী প্রোটোকল অফিসার মোস্তাক অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে ফোনে জানান যে সর্বনাশ হয়ে গেছে। বিদ্রোহী চক্র ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মূল ভবনে ঢুকে পড়েছে। রাষ্ট্রের শীর্ষ ব্যক্তির বাসস্থানের নিরাপত্তা ব্যবস্থা সেদিন ছিল একেবারেই ভঙ্গুর।
ঘটনার কিছুক্ষণ পর জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার যখন জীবনের ঝুঁকি নিয়ে সার্কিট হাউসে পৌঁছান, তখন সেখানে এক অবিশ্বাস্য দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছিল। বিশাল প্রধান ফটকটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় খোলা পড়েছিল। সেখানে সেনাবাহিনীর কোনো টহল দল বা প্রহরীর বিন্দুমাত্র উপস্থিতি চোখে পড়েনি। উপরতলায় রাষ্ট্রপতির শয়নকক্ষে অর্থাৎ জিয়াউর রহমানের শয়নকক্ষে দরজার ঠিক সামনে মেঝেতে পড়ে থাকা একটি সাদা চাদর সরাতেই বেরিয়ে আসে আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার নিথর দেহ। একজন রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা বলয় কিভাবে এত সহজে ভেঙে ফেলা হলো, তা আজও এক বিশাল রহস্যের জন্ম দেয়। ইতিহাসের পাতা উল্টালে এমন কিছু অবিশ্বাস্য সমীকরণ চোখে পড়ে যা যে কোনো থ্রিলার গল্পকেও হার মানায়। এই ঘটনার পেছনে আসলে কার ইশারা কাজ করছিল? রাজনৈতিক বোদ্ধারা এবং তৃণমূলের রাখো জনতা আজ স্পষ্টভাবে সদ্য ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার দিকেই অভিযোগের আঙুল তুলছে। জিয়াউর রহমান নিজের চরম উদারতার পরিচয় দিয়ে ভারতে নির্বাসিত শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। 1981 সালের 17 মে তিনি দীর্ঘ প্রবাস জীবন শেষে ভারতের মাটি থেকে বাংলাদেশে পদার্পণ করেন। অর্থাৎ শেখ হাসিনা সেই একই বছরের 17 মে বাংলাদেশে ভারত থেকে পদার্পণ করেছিলেন। আর কি অদ্ভুত কাকতালীয় বিষয়, ঠিক তার 13 দিনের মাথায় অর্থাৎ 30 মে চট্টগ্রামে ঘটে যায় এই পৈশাচিক ট্র্যাজেডি। এই 13 দিনের ব্যবধান কি কেবলই কাকতালীয়, নাকি এটি ছিল ওপার বাংলায় বসে তৈরি করা এক নিপুণ মাস্টার প্ল্যানের চূড়ান্ত বাস্তবায়ন? উদারতার প্রতিদানে এমন চরম বিশ্বাসঘাতকতা ইতিহাসে সত্যিই বিরল। এবার চোখ রাখা যাক এমন এক চাঞ্চল্যকর তথ্যের দিকে যা এতকাল অত্যন্ত সন্তর্পণে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। 30 মে ভোরে আখাউড়া সীমান্তে ঘটেছিল এক রুদ্ধশ্বাস ঘটনা। সার্কিট হাউসে যখন সেই মর্মান্তিক ট্র্যাজেডি ঘটে যায়, ঠিক সেই ভোরের আলোয় বোরকা পরে সম্পূর্ণ ছদ্মবেশে আবারও ভারতে পালিয়ে যাবার চেষ্টা করেছিলেন স্বয়ং শেখ হাসিনা। কিন্তু সীমান্ত পার হবার ঠিক আগ মুহূর্তে বর্ডার গার্ড এবং একজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নারী পুলিশের তৎপরতায় তিনি হাতে নাতে ধরা পড়েন। এখন স্বাধীন দেশের প্রতিটি নাগরিকের মনে একটি স্বাভাবিক প্রশ্ন জাগে, দেশের রাষ্ট্রপ্রধানের চিরবিদায়ের দিন ভোরেই কেন একজন রাজনৈতিক নেত্রীকে বোরকা পরে নিজের পরিচয় লুকিয়ে পালাতে হলো? এই একটি মাত্র ঘটনা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে পুরো ঘটনার আগাম নকশা এবং সময়সূচি অত্যন্ত সুনির্দিষ্টভাবে তার টেবিল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আন্তর্জাতিক কোনো গ্রিন সিগন্যাল ছাড়া এমন নিখুঁত পরিকল্পনা বাস্তবায়ন করা এক প্রকার অসম্ভব। আশ্চর্যের বিষয় হলো রাষ্ট্রের শীর্ষ ব্যক্তির এই চট্টগ্রাম সফর কোনো পূর্ব পরিকল্পিত ঘোষণা ছিল না। জেলা প্রশাসকের দেওয়া তথ্য অনুযায়ী মে মাসের এই সফরটি ছিল সম্পূর্ণই আকস্মিক। মাত্র 2 সপ্তাহ আগেই তিনি কক্সবাজারের একটি বিশাল সামরিক মহড়া পরিদর্শন করে এসেছিলেন। কিন্তু হঠাৎ করেই চট্টগ্রাম বিএনপির ভেতরের তীব্র অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করে। তৎকালীন উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘাত এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মূলত নিজের দলের এই অভ্যন্তরীণ বিরোধ মেটানোর জন্যই জিয়াউর রহমান কোনো ধরনের প্রোটোকল ছাড়াই হুট করে চট্টগ্রামে ছুটে গিয়েছিলেন। আর ষড়যন্ত্রকারীরা ঠিক এই সুযোগটিরই অপেক্ষায় ওত পেতেছিল। বিদ্রোহী চক্রের নির্মমতা এখানেই থেমে থাকেনি, তার দেহের সাথেও করা হয়েছিল এক চরম অমানবিক আচরণ। ঘটনার পর শুরু হয় নতুন নাটক। সকাল 8টা থেকে 9টার মধ্যেই চক্রটির একটি বিশেষ দল সার্কিট হাউসে ফিরে আসে। তারা রাষ্ট্রপতির নিথর দেহ একটি গাড়িতে তুলে নিয়ে যায়। চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় এক অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় অত্যন্ত গোপনে সেই দেহ দাফন করা হয়, যাতে পৃথিবীর কেউ আর কোনোদিনও তার খোঁজ না পায়। তারা চেয়েছিল ইতিহাসের পাতা থেকে এই নির্মম ট্র্যাজেডির প্রমাণ চিরতরে মুছে ফেলতে, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে মানুষের হৃদয়ে স্থান পাওয়া কোনো নেতাকে মাটি চাপা দিয়ে মুছে ফেলা যায় না। পরবর্তীতে সেই দেহ উদ্ধার করে লাখো জনতার উপস্থিতিতে অত্যন্ত সম্মানজনকভাবে দাফন করা হয়েছিল। মোজাফফর হোসেনের দায়িত্ব ছিল অত্যন্ত সুকৌশলে এই পাহাড়ে লুকিয়ে বডি পুরোপুরি গায়েব করে দেওয়া। সময়ের কাঁটা ঘুরে আজ যখন 46 বছর পর সত্যের আলো ফুটতে শুরু করেছে, তখন অপরাধীদের মুখোশ খসে পড়া কেবল সময়ের ব্যাপার। মুজাফফরের এই চাঞ্চল্যকর গ্রেপ্তার কেবল একজন পলাতক আসামির ধরা পড়াই নয়, এটি মূলত সেই বিশাল বিদেশি ষড়যন্ত্রের জাল ছিন্ন করার এক ঐতিহাসিক প্রথম ধাপ।
বোরকা পরে সীমান্ত পার হওয়া সেই মরিয়া চেষ্টা এবং মাত্র 13 দিনের মাথায় ঘটা সেই ট্র্যাজেডি, এই সমস্ত ঘটনার পেছনের অকাট্য সত্যগুলো এখন নতুন বাংলাদেশের বুকে উন্মোচিত হচ্ছে। নতুন এই বাংলাদেশে আইনের শাসন এবং ইনসাফ কায়েমের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে জমে থাকা রহস্যের জট খুলতে শুরু করেছে। ইতিহাস তার নিজস্ব গতিতে ঠিকই ষড়যন্ত্রকারীদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। আজকের এই গ্রেপ্তারের মধ্য দিয়ে হয়তো দেশের মানুষ ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়েরই চূড়ান্ত বিচার দেখার সুযোগ পাবে। প্রিয় দর্শক, ভারত থেকে শেখ হাসিনার দেশে ফেরার মাত্র 13 দিন পরে শহীদ জিয়ার এই মর্মান্তিক ঘটনা, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? The president has been killed. 1981 সালে 30 মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে এই বার্তা যিনি পাঠিয়েছিলেন, দীর্ঘ 45 বছর পলাতক থাকা সেই মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন অবশেষে গ্রেপ্তার হয়েছেন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, ভারত সহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকা এই খুনিকে আটকের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের পরিচয় নতুন করে খোলাসা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সময়ের ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে, হয়তো মেজর জেনারেল মঞ্জুরের কর্মকাণ্ডের আসল সাক্ষ্য দিতে পারেন এই আটক মোজাফফর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং প্রায় 4.5 যুগ ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার 15 জুলাই মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোজাফফরকে আটক করে ডিবি। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। প্রয়োজনীয় আইনি যাচাই বাছাই শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। 1981 সালে 30 মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল উশৃঙ্খল বিদ্রোহী সেনা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। সেই হামলায় সরাসরি অংশ নেয়াদের মধ্যে মেজর মোজাফফর এবং ক্যাপ্টেন মোসলে উদ্দিন ছিলেন অন্যতম। মামলা ও সমসাময়িক প্রতিবেদন অনুযায়ী মোজাফফরই প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শনাক্ত করে গুলি চালায় এবং পরে চট্টগ্রামের তৎকালীন জিওসি মেজর মঞ্জুরকে ওয়্যারলেস মারফত প্রেসিডেন্ট হত্যার খবর পৌঁছে দেয়। অর্থাৎ হত্যার খবর সবার আগে যে জানায় সেই মোজাফফর। অনুসন্ধানে জানা যায়, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার লক্ষ্যে হামলায় সরাসরি অংশগ্রহণকারীদের মধ্যে মেজর মোজাফফর এবং ক্যাপ্টেন মোসলে উদ্দিন ছিলেন প্রধান দুইজন। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে চট্টগ্রামের জিওসি জেনারেল মঞ্জুর সহ অনেককে গ্রেপ্তার করা হয় এবং ক্যাপ্টেন মোসলে উদ্দিন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। কিন্তু মোজাফফর হোসেন ও মেজর SM খালেদ পালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তীতে এই ঘটনায় মামলা ও বিচার শেষে আদালত একাধিক সেনা কর্মকর্তা সহ মোজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দেয়। উচ্চ আদালতেও সেই রায় বহাল রাখা হয়। অভিযোগ আছে, এই মোজাফফর ও তার সহযোগীরা তৎকালীন চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মঞ্জুরকে বলির পাঁঠা বানিয়েছিল এবং পরবর্তীতে দ্রুতই মেজর জেনারেল মঞ্জুরকে হত্যা করা হয়। বিভিন্ন গবেষণায় অভিযোগ আছে, প্রেসিডেন্ট জিয়া হত্যার প্রকৃত রহস্য জাতির সামনে প্রকাশ হওয়া ঠেকাতেই মঞ্জুরকে তড়িঘড়ি করে পলাতক অবস্থায় হত্যা করা হয়েছিল। ফলে তিনি আদালতের সামনে সাক্ষ্য দিতে পারেননি। যদিও এইসব অভিযোগ প্রমাণিত নয়, তবে ইতিহাসবিদরা বলছেন এই অভিযোগ খণ্ডন করা এখন সময়ের দাবি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। এরপর তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত পার হয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন বলে জানা যায়। সম্প্রতি গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরিচয় ও মামলার নথি যাচাই শেষে সামরিক বাহিনী নিজস্ব প্রক্রিয়ায় তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেবে, যার মধ্য দিয়ে পূর্বে দেয়া মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি এগিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, এই গ্রেপ্তারের মাধ্যমে বাংলাদেশের অন্যতম আলোচিত ও দীর্ঘ অমীমাংসিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের প্রকৃত ইতিহাস নতুন করে জাতির সামনে খোলাসা হওয়ার সুযোগ এসেছে। হত্যার সাথে জড়িত পর্দার সামনের খেলোয়াড় যেখানে আটক হয়েছেন, সেখানে পর্দার আড়ালের কুশীলবদের হয়তো নতুন করে পরিচয় জানা যাবে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। আমার এই চ্যানেলটা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।